একজন ভালো শিল্পীর তো এটাই সব থেকে বড় গুণ, যে সে সময়ের যে চাহিদা বা যেটা চলছে সেটাকে যে সে করতে পারেন। মানে আফজাল ভাই, মিমি আপা দুজনের কথাই যদি বলি, হ্যাঁ, দুইজনই যে এই জায়গাটাতে যে তারা ভাবেন, এই জায়গা থেকেই তো তারা আসলে গ্রেট। তাদের ডেডিকেশনের জায়গা থেকে তারা একদমই 100% দিয়েছে, কারণ তারা এটা ফিল করছে এবং ফিল করার কারণেই এটা দিয়েছে, এবং সেটা যে আমি পেয়েছি, এটাই তো মানে এই অনুভূতিটাই তো অনেক বড় ব্যাপার। সুরমাটা আসলে ধূসর, কিন্তু এইটার যখন ব্যবহারটা হয় বা এটার যখন ইউজটা আমরা যখন করি, তখন সেটা অন্যরকম আর একটা রং, সৌন্দর্য, অন্যরকম একটা রং, অন্যরকম একটা অরা ক্রিয়েট করে, হ্যাঁ, যেই জায়গা থেকেই রঙিন সুরমা। এবং এটার আর একটা জায়গা হচ্ছে যে মুনতাসির এবং শাহিদা, ওদের দুজনের জীবনটা তো আসলে শেষ বয়সটা ধূসর। প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে কিছু আনন্দের মুহূর্ত, কিছু গল্প আর প্রাণখোলা আড্ডা ভাগ করে নিতে আমি ফিরে এসেছি। আর এই সুন্দর সময়টাকে আরো বিশেষ করে তুলতে আজ আমার সঙ্গে রয়েছেন একজন তরুণ নির্মাতা। তিনি সম্প্রতি দারুণ এক গল্প রঙিন সুরমা বলেছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। সব সত্য কি সুন্দর, নাকি কিছু সুন্দর মুহূর্তকে বাঁচিয়ে রাখতে আমাদের একটু মিথ্যারও প্রয়োজন হয়? জীবন আসলে সবসময় রঙিন নয়, মানুষ ধূসর জীবনের ভেতরেও খুঁজে নেয় একটু আলো, একটু মায়া, একটু ভালোবাসা। রঙিন সুরমা ঠিক তেমনই এক গল্প, যেখানে সত্য ধূসর আবার মিথ্যারও আছে রং, যেখানে ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, কখনো কখনো প্রিয় মানুষটির জন্য কিছু সত্য লুকিয়ে রাখার নামও ভালোবাসা। এই অদ্ভুত, কোমল এবং গভীর জায়গাটিকে গল্পে রূপ দিয়েছেন পরিচালক, চিত্রনাট্যকার রিয়াজুল হক ইমরান। বুঝতেই পারছেন দর্শক, তিনি আজ আমার অতিথি। আজ জানবো কিভাবে ধূসর বাস্তবতার ভেতর তরুণী নির্মাতা খুঁজে পেলেন রঙিন সুরমার গল্প। চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প আর আড্ডা। কেমন আছেন? জি, ভালো আছি। এবং আপনাকে সামনে পেয়ে ভালো লাগছে, কেননা রঙিন সুরমার যে বিষয়গুলো নিয়ে বলছিলাম, অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে বা আপনার জীবন দর্শনের কথা আসলে আমি জানতে চাই। অবশেষে তো চরকিতে মুক্তি পেল রঙিন সুরমা, এবং মুক্তি পাওয়ার আগে আপনি বলেছিলেন যে শেষ পর্যন্ত একটি কাজের প্রাপ্তি বা সার্থকতা থাকে তখনই যখন সেটি দর্শকের মনে একটু করে জায়গা করে নিতে পারে বা তাদের কোনো একটি অনুভূতিকে ছুঁয়ে যেতে পারে। তো আপনার কি মনে হয়, দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে রঙিন সুরমা? কি বলবেন? এটা তো আসলে মাত্র কয়েকদিন হয়েছে, রিলিজ হয়েছে, তো এখনো এটা দর্শকদের সাথে তো আর আমার ওইভাবে কথা হয়নি, কিন্তু আমার যারা পরিচিত, যারা দেখেছে, তাদের ফিডব্যাক ভালো, যে তারা ফিল করতে পারছে। আই মিন শাহিদা এবং মুনতাসির যে দুইটা ক্যারেক্টার আর কি, ওটাকে তারা ফিল করতে, মানে এই দুজন ক্যারেক্টারকে তারা ফিল করতে পারছে আর কি। এটা হচ্ছে আমার আশেপাশের মানুষদের কথা। বাকিটা দর্শকরা আসলে, এবং দর্শকদের অল্প কিছু কমেন্ট যেগুলো আমি জেনেছি, দর্শকেরা তো এখন আসলে ভালোবাসাটা সেভাবেই জানায়, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আমরা জানতে পারি কমেন্টগুলো দেখলে। আমি একটি কমেন্ট দেখেছি সামাজিক মাধ্যমে, সেটি একটু বলতে চাই। একজন এরকম লিখেছেন যে রঙিন সুরমার গল্পটি অনেক বেশি নিবিড় এবং অনেক বেশি কাব্যিক। গল্পের সরলতা এবং নির্মাণের কাব্যিকতা, মানে এমন কম্বিনেশনটা, এই সৃষ্টিটা কিন্তু এই সময়ের জন্য বেশ বিরল। কেমন লাগছে? অবশ্যই এটা ভালো লাগছে। গল্পটা তো অনেক সহজ। প্রথম কথা, গল্পটা সহজ ছিল, আর গল্পটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের চারপাশে মানুষের ভেতরে থাকাই একটা গল্প, যেখানে বাবা মায়েরা একদম শেষ বয়সটাতে, বাবা মা বলি বা একটা কাপল বা হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, তারা কিন্তু অনেক বেশি নিঃসঙ্গই থাকে। কারণ আমি যদি আমাকেই দেখি, যে আমার বাবা মা খুলনাতে আছে, আমি ঢাকায় আছি, 1 বছর আমি বাড়িতে যাই না, হ্যাঁ, তো এরকম একজন না, মানে অসংখ্য বাবা মা। তো দেখা যায় যে তাদের জীবনটা আসলে ওই সময়টা একদমই ধূসর থাকে আমার কাছে মনে হয় আর কি, যে ওই তাদের লাইফটা তখন খুব বেশি, তাদের তো কোনো প্রাপ্তি নেই, কোনো চাওয়ার নাই, তেমন কিছু পাওয়ার নেই, শুধু হয়তো যে সন্তানের একটা ভালো নিউজ শুনছে, ভালো কিছু করছে, এটাই তাদের কাছে, এইটুকুই তাদের প্রাপ্তি থাকে আর কি। তো সেই জায়গা থেকে তাদের জীবনটা তো ওই সময় কোনো না কোনো ভাবে দুইজনকে ঘিরেই চলতে থাকে, হ্যাঁ, একজন আরেকজনের উপরে ভর করে বা একজন আরেকজনকে সাথে নিয়েই চলতে থাকে আর কি। তো এই চলাটা আসলে কখনোই এরকম হয় না যে মানে এই ধূসর লাইফটা বা এই যে খুব বেশি চাওয়া নেই, পাওয়া নেই,
হ্যাঁ শারীরিক চাহিদা নেই, অনেক কিছু মানে অনেক কিছু আবিষ্কার করার কোনো কিছু নেই। ইচ্ছে নেই, হ্যাঁ। হ্যাঁ, তো ওই সময়টাতে তাদের এই যে এই সময়টাতে আসলে তাদের তো রং দরকার হয়, বেঁচে থাকার জন্য অবশ্যই মানুষের রং দরকার হয়, ছোট ছোট রং দরকার হবেই, প্রত্যেকটা অনুভূতিরই আলাদা আলাদা রং আছে, আমি যেটা বিশ্বাস করি আর কি। সো ওইটাই হচ্ছে তারা যে তৈরি করে নেয়, ছোট ছোট করে ক্রিয়েট করে নেয়। তো এইটা যদি আমি একটু ক্রিয়েট করতে পারি, বা সেটা যখন দর্শকরা বলছে যে হ্যাঁ এই অনুভূতিটা তাদেরকে একটু টাচ করেছে, তো সেটা শুনতে ভালোই লাগে আর কি। মানে ওই জায়গা থেকে আর কি মনে হয় যে ওকে ঠিক আছে, যেটা বলতে চেয়েছি হয়তো কতটুকু বলতে পেরেছি, মানে অনেক না পারলেও কিছু মানুষের কাছে পেরেছি বা টাচ করতে পেরেছি, ওই জায়গাটা ভাল লাগে নিশ্চয়ই। ঠিক কবে থেকে আসলে এই গল্পটি আপনার ভাবনায় এসেছিল? আচ্ছা, এই গল্পটার আসলে মানে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু আগের, এটা 19-20 সালের কথা। আচ্ছা, এটা বেশ আগের। হ্যাঁ, তখন হচ্ছে আমি হাফ স্টপ ডাউনে ছিলাম, এটা অমিতাভ রেজা চৌধুরী, হ্যাঁ ওনার একটা প্রোডাকশন হাউস, তো ওখানে আমি ডিরেক্টর হিসেবে ছিলাম। আচ্ছা, প্রজেক্ট ডিরেকশন দিতাম। তো ওখানে তখন যেটা ঘটে যে ওইখানে গল্পের ঘরবাড়ি নামে একটা প্রজেক্ট ডেভেলপ হচ্ছিল, যে একটা বিল্ডিংয়ে 6টা ফ্যামিলি, 6টা ফ্যামিলির 6টা গল্প আলাদা আলাদা। এটা একটা অ্যান্থোলজি ফিল্ম, মানে সিরিজ, অ্যান্থোলজি সিরিজ আর কি। তো ওখানে একটা গল্প ছিল, 2টা লাইনই ছিল এরকম যে একটা কাপল, তারা হচ্ছে একটা বাসায় থাকে, মানে ওইখানে একটা ফ্ল্যাটে থাকে, এবং তারা হচ্ছে তাদের ছেলেটা দেশের বাইরে থাকে, এই পর্যন্তই ছিল। আচ্ছা, ছেলেটা আসে না। তো তখন ওখানে আরো যে 5টা গল্প ছিল, ওই 5টাও ডিফারেন্ট ছিল আর কি, প্রত্যেকটা আলাদা আলাদা গল্প ছিল। হ্যাঁ, এক একটা স্টোরি ছিল, ওই বিল্ডিংটার গল্প। তো তখন আমি বললাম যে আমি আসলে এই গল্পটা লিখতে চাই, এই ক্যারেক্টার 2টাকে নিয়ে আমি গল্পটা লিখতে চাই, এবং আমার মতো করে আমি লিখতে চাই। আচ্ছা, হ্যাঁ, তো তখন অমিতাভ ভাই বললেন যে ওকে ঠিক আছে, তাহলে তুমি এটা লেখো, আর 5টা আরেকজন লেখুক। আচ্ছা। তো তখন আমি গল্পটাকে একদমই আমার মতো করে লিখি, যেটা হচ্ছে কি আমার আসলে রঙিন সুরমা আসলে একটা সরকারি কোয়ার্টারে থাকা একটা কাপলের গল্প, যারা সরকারি চাকরিজীবী। তো আমার আসলে শৈশবটা কাটছে এরকমই একটা শহর, মানে খুলনার কোয়ার্টারে আর কি। হ্যাঁ, খুলনাতে পিডিবি কোয়ার্টারে। আচ্ছা, আমার দাদা পিডিবিতে জব করতেন, তারপর আমার দাদা রিটায়ারমেন্টের পরে আমার বাবাও করছেন। সো দেখা গেছে যে আমি ওই কোয়ার্টারে, তো আনফরচুনেটলি বা ঘটনাক্রমে যেরকমই হোক, ব্যাপারটা এরকম যে আমাদের যে ফ্ল্যাট, তার রাইট সাইডের ফ্ল্যাটেও একটা কাপল ছিলেন যারা নিঃসন্তান, লেফট সাইডের একটা কাপল ছিলেন যারা নিঃসন্তান। আচ্ছা। তো রাইট সাইডে যে কাপল ছিলেন তারা হচ্ছে আমার দাদুর কলিগ বেসিক্যালি, মানে ওই সময় তাদেরও জীবনটা শেষ প্রায়, মানে তারাও চাকরি থেকে রিটায়ার করবে আর 1-2 বছর পরে, এরকম সময় তারা আছে। তো একটা কাপল, তারা একজন সন্তানকে অ্যাডপ্ট করে নিছিলেন, আর একজন যারা অ্যাডপ্ট করেন নাই। তো আমি মূলত এই দুইটা, আমি তো অনেক ছোট আসলে, আমি 2টা ফ্যামিলির মধ্যে দৌড়াদৌড়ি করতাম আর কি। মানে আমার মায়ের অনুমতি ছিল যে এই 2 ফ্যামিলির বাইরে, মানে এই এরিয়ার বাইরে তুমি যেতে পারবে না, হ্যাঁ যাওয়া যাবে না আর কি। তো আমি ওনাদের ওখানে যাইতাম, টিভি দেখতে যাইতাম। তো তখন আমি আসলে এই যে রঙিন সুরমায় এই যে মুনতাসির আর শাহিদার যে ছোট ছোট যে ঘটনাগুলো, এগুলো আসলে আমি তখন দেখছি, মানে এটা আমার শৈশব এক ধরনের দেখা জিনিস। হ্যাঁ, যে ওখানে যে মুনতাসির যে শাহিদার চুল আঁচড়ে দেয়, এটা আমি দেখছি, যে তারা একজন আরেকজন। হ্যাঁ, তো এইটা হচ্ছে ছোটবেলার সেই রঙিন স্মৃতিও আপনার এখনো এতটাই মনে আছে স্পষ্টভাবে, এবং তখন থেকেই আপনাকে নাড়া দিয়েছিল সেই গল্পগুলো। তখন তো আসলে নাড়া দেওয়ার ব্যাপারটা হচ্ছে, তখন তো দেখেছি, তখন তো বুঝিনি, কিন্তু বড় হলে সেটা বুঝতে পেরেছি যে যখন আমি, মানে আসলে তো একটা বয়স্ক, মানে আমার বয়সী বা কত, তার থেকেও যখন ডাবল বয়সের একটা মানুষের লাইফটাকে ফিল করার জন্য তো আসলে এক ধরনের বোধ, চিন্তা, বুদ্ধি তৈরি হইতে হয়। তো তখন সেটা হচ্ছে গিয়ে, যেটা ওই সময় তো মেমোরিটা অনেক শার্প থাকে। হ্যাঁ, তো যেটা দেখেছি সেটা মাথায় ছিল। হ্যাঁ, কিন্তু যেটা লিখেছি সেটা এখনকার সময়, মানে বুঝে লিখেছি, এই জীবনবোধের সময়টা। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে গল্পটাকে পরে আমি রিরাইট করি, আমার মতো করি, ইভেন রঙিন সুরমা আমি নামটা দেই, এবং এটার ভেতরে যে এই গল্পটা যে একটা সুরমাকে ঘিরে চলতে থাকবে, বা এই গল্পের যে ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে আর কি। সো সেইটাকে আমি একভাবে ডিসাইড করে নিই আমার মতো, এবং পরে দেখা যায় যে গল্পটা ওই সময় যেরকম ছিল, তো পরবর্তীতে দেখা যায় যে ওই গল্পের ঘরবাড়ি সিরিজটার হয় না। আচ্ছা, অ্যান্থোলজি কোনো কারণে হয় না আর কি, তো বিভিন্ন কারণে হয় না। তো না হওয়ার পরে তখন এই গল্পটা ছিলই, লেখাই ছিল, স্ক্রিপ্টটা করাই ছিল একদমই। তো আমি তখন বললাম আর কি, যে অমিতাভ ভাইকে বললাম যে আমি গল্পটা করতে চাই, যেহেতু এটা আমি লিখছি, গল্পটা আমি তৈরি করছি, তো গল্পটাকে আমি আমার মতো করে আবারও রিরাইট করে বানাতে চাই। বললো যেহেতু
হচ্ছেই না গল্পের ঘরবাড়ি, তো এটা করতে পারো। আচ্ছা, দেন আমি ওটা আমার মতো করে আবার এই পরবর্তী সময় এসে সময়ে, আবারও রিরাইট করি আর কি, করার পরে কারণ আসলে তো সময় পার হওয়ার সাথে সাথে তো সবকিছুই অনুভূতিগুলো বদলে যায়, একটু চেঞ্জেস হতে থাকে আর কি। ভাষা হ্যাঁ, বদলে যায়। তো 19 সালে বা 20 সালে যেটা লিখেছি সেটা আসলে 26 সালে এসে আবার একটু চেঞ্জ করতে হয়েছে, আবার নিশ্চয়ই। এটাকে খানিকটা রিরাইট করতে হয়েছে, করে তারপরে দেন রঙিন সুরমা। বাহ, রঙিন সুরমা এই নামটি তো এত সুন্দর, ভীষণ সুন্দর, শুনলেই রঙিন স্বপ্নের কথাও কিন্তু মনে হয়, রঙিন সময়ের কথাও মনে হয়। তো নামটি দেওয়ার পেছনে আসলে আপনার ভাবনা কি ছিল? রঙিন সুরমা, আসলে সুরমা তো হয় ধূসর, মানে সুরমার যে অরিজিনাল কালার সেটা ধূসর, হ্যাঁ, কিন্তু এইটা আসলে যখন একটা চোখে দেয় বা একটা চোখে যখন, তখন কিন্তু সেটা রঙিন। আচ্ছা। মানে আই মিন একজন মানুষের সৌন্দর্যের আর একটা কালার পায়, মানে মানুষ তো সুন্দরী, যে যার মতো সুন্দর, কিন্তু সুরমাটা দেওয়ার পরে কিন্তু চোখ দুটোকে আর একটু সুন্দর লাগে। মানে সুরমার ভেতর, সুরমাটা আসলে ধূসর, কিন্তু এইটার যখন ব্যবহারটা হয় বা এটার যখন ইউজটা আমরা যখন করি, তখন সেটা অন্যরকম আর একটা রং, সৌন্দর্য, অন্যরকম একটা রং, অন্যরকম একটা অরা ক্রিয়েট করে। হ্যাঁ, যেই জায়গা থেকেই রঙিন সুরমা। এবং এটার আর একটা জায়গা হচ্ছে যে মুনতাসির এবং শাহিদা, ওদের দুজনের জীবনটা তো আসলে শেষ বয়সটা ধূসর। হ্যাঁ, বা তাদের সত্যটা ধূসর, মূলত তাদের সত্যটা, জীবনের সত্যটা তাদের ধূসর এখন। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই যে তারা বেঁচে আছে, ছোট 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 রং কালেক্ট করতেছে এবং নিজেদের মধ্যে তৈরি করে নিচ্ছে, সেটা কখনো হোক সেটা সত্যকে গোপন করে, কখনো আবার একটু মিথ্যা বলে, হ্যাঁ, আবার সত্যটাকে একটু অন্যরকম ম্যানিপুলেট করে, এই যে তারা এই যে ছোট 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 রঙিন মুহূর্ত তৈরি করে যে তারা বেঁচে আছে। তো এইটার জন্যই গল্পটাকে আসলে চুজ করা, যে সুরমার ক্যারেক্টারাইজেশনের সাথে ওদের লাইফের ক্যারেক্টারটাকে যখন, মানে ওদের লাইফটাকে যখন মার্চ করা হয়েছে, তখন এটা নাম দাঁড়াইছে, মানে নাম দেয়া হয়েছে রঙিন সুরমা, বা দিয়েছি রঙিন সুরমা। বাহ, দারুণ। চরকিকে পিচ করার সময় প্রথমবারই কি আসলে এই গল্পটিকে সবাই পছন্দ করেছিল, নাকি অনুমোদন পাওয়ার জন্য বেশ খানিকটা সময় দিতে হয়েছে বা লাগাতার চেষ্টা করে যেতে হয়েছে? ওনা এরকম কিছু হয়নি, মানে আমি স্ক্রিপ্টটা পাঠাই, ওকে, পাঠানোর পরে আমি আসলে, মানে এর আগেও আমি কয়েকটা ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন গল্প ট্রাই করেছি। ওকে, তো সবারই এক এক সময় এক এক ধরনের কথা থাকে, যে আমাদের এই সময় এই গল্পটা চাই না, এরকম কোনো গল্প হলে ভালো হয়, এখন থ্রিলার চলতেছে বা এখন ড্রামা চলতেছে, বিভিন্ন ধরনের কথা আসে। তো যেটা হয়েছে যে আমি আসলে এটা আমি বিভিন্ন ধরনের গল্প ওটিটিতে বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রাই করছি, মানে 2020-21 থেকেই আমি ট্রাই করছিলাম আর কি, সিরিজ, ফিল্ম। তো এই ধরনের কথা, তো সেই জায়গা থেকে হয়েছে কি আমার আসলে এক ধরনের যে আমার যে আকাঙ্ক্ষা বা আশা, সেটা অনেক অংশে আর কি হয়ে গেছে, মানে ম্লান হয়ে গেছে আর কি, যে কোনো কিছুই আসতে পারে। তো গল্পটা আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি এই গল্পটা করি, এবং তখন চরকির ফ্লিক আবার শুরু করেছে বা এরকম একটা কথা আমি আমার এক ভাইয়ের কাছ থেকে শুনেছি। তো আমি ওটা ওদেরকে পাঠাই, মেইল করার পরে আমার আসলে কোনো ধরনের ছিল না। তো হঠাৎ করে ওরা এরকম 1 মাসের ভেতরেই ওরা একটা কল আসছে ওদের কাছ থেকে, যে ভাই আপনি রঙিন সুরমাটা আপনি পাঠিয়েছেন, আমরা তো এটা করতে চাই। হ্যাঁ, তো আমি তখনও ভাবছি যে একটা গল্প শুরু হওয়ার পর থেকে শুনি যে একটা গল্প অনুমোদন পাওয়ার পর এটা শেষ হতে 2-3 বছর হয়ে যায় বা মাঝখানে থেমে যায়, তখনও আমার কোনো এক্সপেকটেশন ছিল না। কিন্তু দেখলাম যে ওটা 1.5 মাসের মাথায় ওরা একবারে কমিশনও করে ফেলছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো তখন মনে হলো যে ওকে, না তাহলে বোধহয় রঙিন সুরমাটা এবার হচ্ছে। হ্যাঁ, রঙিন সুরমাটা হচ্ছে। তো ব্যাপারটা এরকম ছিল। এটার জন্য আমার বেগ পেতে হয়নি, মানে এটা হয়ে গেছে, সময়ের দাবি ছিল হয়তো এটা। সত্যি সত্যি। বরেণ্য অভিনেতা আফজাল হোসেন এবং প্রিয় অভিনেত্রী আফসানা মিমি, তাদের অভিনয় রঙিন সুরমাতে দেখে অনেকেই বলেছেন যে যেন তারা 90 দশকে ফিরে গেছেন। এই যে তাদের এত সহজ, স্বাভাবিক, সাবলীল, শক্তিশালী অভিনয়, এটা কিন্তু রঙিন সুরমার একমাত্র প্রাণ মনে হয়েছে আমাদের কাছে, ভীষণ ভালো লেগেছে সেভাবেই। তো আমার জানতে চাওয়া, মুনতাসির এবং শাহিদা চরিত্রে তারাই কি আপনার প্রথম পছন্দ ছিল? একটু একদম অনেস্টলি আপনার কাছে জানতে চাই। অনেস্টলি যদি বলি, আমি প্রথমে এইটাকে আরো এইজড কোনো ক্যারেক্টার ভাবছিলাম। আচ্ছা, যে অনেক বেশি এইজড, মানে আরেকটু। তো তখন মনে হয়েছে যে আমি আসলে যদি আমাদের এখানে তো মানে আর্টিস্ট ওইভাবে বেশি বয়স্ক আর্টিস্ট তো নেইও, তো সেই ক্ষেত্রে জিনিসটা ঘটবে না। ওকে, হ্যাঁ,
তো পরে যখন মনে হয়েছে না, যদি সেটা না ঘটে তাহলে কি মানে তাহলে আমি এটাকে কিভাবে ডিল করব, কারণ আমাকে তো এটা ডিল করতে হবে হ্যাঁ গল্পটাকে, কারণ এখানে আমাদের একটু টানা হেঁচড়া আছে, একটু শুটিং এর একটু প্রিপারেশন আছে, শুটিং এ আমাদের একটু মোটামুটি বেশ মুনতাসিরের বেশ দৌড়ঝাঁপ আছে আর কি। হ্যাঁ, তো তখন মনে হয়েছে যে কে হতে পারে, তখন আসলে একদমই মানে আফজাল ভাইকে মাথায় না আসা ছাড়া কোনো অপশন নেই আসলে। মানে আফজাল ভাইয়ের মতো, সে তো হিরো, সে তো অলওয়েজ হিরো আর কি। হ্যাঁ, সো সেই জায়গা থেকে যখন আফজাল ভাইয়ের কথা মাথায় আসে এবং আফজাল ভাইকে আমি চিন্তা করি, মানে আসার পরেই মনে হয়েছে যে না, এটা একদম পারফেক্ট, আফজাল ভাই একদম পারফেক্ট জায়গায় আছে মুনতাসির ক্যারেক্টারটার জন্য হবে আর কি। আফজাল হোসেন হ্যাঁ। কিন্তু আমার আবার সংশয়ও ছিল একটা জায়গা থেকে যে আমি কি তাকে ডিল করতে পারবো কিনা। আচ্ছা, হ্যাঁ, ডেট নিয়ে সবকিছু নিয়ে, হ্যাঁ, যে ডেট নিয়ে এন্ড এভরিথিং নিয়ে ডিল করতে পারবো কিনা, নাকি আমি একদম নতুন কাউকে ফ্রেশ। তো তখন মনে হচ্ছে না, নতুন কাউকে নিয়েও তো আমি অন্য ধরনের ঝামেলায় পড়বো, তো তার থেকে বেটার আমি একজন বরেণ্য অভিনেতাকে ডিল করার ট্রাই করি জীবনে, সেটা বোধহয় আমার জন্য ভালো হবে। এবং সেটা যখন আমি আফজাল ভাইকে পাই, মানে আফজাল ভাইকে যখন স্ক্রিপ্টটা পাঠাই আর কি, তখন আফজাল ভাইয়ের স্ক্রিপ্টটা পড়েও ভালো লাগে এবং আফজাল ভাই যে আগ্রহটা দেখান এবং সে আমার সাথে কয়েকবার এটা নিয়ে বসেছেন। আচ্ছা, হ্যাঁ, তো সেই জায়গা থেকে যখন ইয়ে হলো তখন বুঝলাম যে না, আসলে মানে একটা ভালো গল্প বা একটা ভালো স্ক্রিপ্ট কদরটা আসলে সবসময় থাকবে আর কি, তারা অপেক্ষায় থাকেন একজন ভালো আর্টিস্ট, মানে সে একজন সুপারস্টার হইলেও আর কি। হ্যাঁ, আফসানা মিমিকে যখন আপনি গল্পটি পাঠিয়েছিলেন, তিনি তো এমনটা বলেছেন যে নামটি পড়েই তিনি মুগ্ধ হয়েছেন এবং যখন পুরো স্ক্রিপ্টটা তিনি পড়েছেন, স্ক্রিপ্ট পড়া শেষ করে তিনি আবিষ্কার করেছেন তার চোখের কোণে পানি। তো আফসানা মিমির সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে? খুবই ভালো। মিমি আপার ব্যাপারটা হয়েছে, মিমি আপাকে যখন আমি স্ক্রিপ্টটা পাঠাই, পাঠানোর পরে মিমি আপা বলে যে ওকে ইমরান, আমি তোমার স্ক্রিপ্টটা পেয়েছি, তো আমি একটু এটা পড়ে জানাতে চাই। মানে সেটা আফজাল ভাইও বলেছেন, মিমি আপা দুজনই বলেছেন যে না পড়ে তো আসলে হ্যাঁ কি করছেন সেটা তো, কিন্তু নামটা তোমার ভালো লেগেছে, মানে তোমার যে নামটা এটা আমার ভালো লেগেছে। তো তারপরে যখন মিমি আপা পড়ার পরে মিমি আপাই আমাকে নক করেন যে ইমরান, গল্পটা তো আমার অসম্ভব সুন্দর লেগেছে। তার আগে আমি গল্পটা একটু ছোট করে ওনাকে বলি যে আপা, আমি গল্পটাকে একটু বলতে চাই আপনাকে আমার মুখ থেকে, তারপরে আপনাকে আমি সিনপসিস অ্যান্ড লগলাইন অ্যান্ড সিনপসিস, এই দুইটা জিনিস আমি আপনাকে দিতে চাই। তো এটা পাঠানোর পরে ওনার এটা ভালো লাগছে, তারপরে আমি ওনাকে স্ক্রিপ্টটা দিচ্ছি এবং স্ক্রিপ্টটা যখন উনি পড়ছেন, পড়ার পরে এবং ইন্টারেস্টিংলি উনি আমার জন্য একটা বড় ইয়ে ছিলেন যে আফজাল ভাইকে আমি পাঠানোর পরে আফজাল ভাই অনেক বিজি ছিলেন ওই সময়টাতে। তো আফজাল ভাই যে স্ক্রিপ্টটা পড়বেন বা ইয়ে করবেন, এইটাতে উনি আসলে ব্যস্ততার ভেতরে উনি সময় করে উঠতে পারছিলেন না। তখন মিমি আপা নিজেই আফজাল ভাইকে ফোন করে বলেন, আফজাল ভাই এরকম একটা স্ক্রিপ্ট আপনাকে পাঠাইছে, তো আপনাকে আর আমাকে নিয়েই করতে ভাবছে ছেলেটা, তো এখন আপনি স্ক্রিপ্টটা একটু পড়েন। হ্যাঁ, তো মিমি আপা আমাকে ওই জায়গা থেকে হেল্প করছে যে আফজাল ভাইকে ব্যস্ত পড়বে, আফজাল ভাই বলছে যে পড়ে আমি জানাচ্ছি, কিন্তু আমার এটা মনে হচ্ছিল যে আমি আরো তাড়াতাড়ি করতে চাই আর কি, সেটা সে কেন জানাচ্ছে না। তো এটা মিমি আপা আমাকে হেল্প করছে আফজাল ভাইকে বলার পরে, আফজাল ভাই দ্রুতই সময় বের করে পড়ে ফেলেন আর কি, এবং পড়ার পরে আফজাল ভাই নিজেই জানান যে হ্যাঁ আমরা এটা করছি। কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন সামাজিক মাধ্যমে লিখেছেন যে ঠান্ডা মেজাজে শিরশির করা অনুভূতি হবে এমন গল্পের প্রতি দর্শকের আগ্রহ উৎসাহ কম বলে শোনা যায়। এমন ধারণা সত্ত্বেও রঙিন সুরমা নির্মিত হলো। আমাদের অভিজ্ঞতা আনন্দের এবং কষ্টের। তরুণ নির্মাতা ইমরানের একটি ভালো গল্প মনে করে আমরা খুব আগ্রহ নিয়ে কাজটি করেছি। ভালোবেসে শিল্পীরা এটুকুই করতে পারেন, কি বলবেন? একজন ভালো শিল্পীর তো এটাই সব থেকে বড় গুণ, যে সে সময়ের যে চাহিদা বা যেটা চলছে, মানে বাজারে যেটা চলছে সেটার বিপরীতে ঠিক মানে সেটার বাইরেও যে সে দেখতে পায় আর কি, বা দেখতে পাওয়াটা, হ্যাঁ, ভাবতে পারাটা, বা অন্য একটা ভাবনাকে, সেটার বাইরের একটা ভাবনাকে সে সমাদর করাটা আর কি, সেটাকে যে সে করতে পারেন। মানে আফজাল ভাই, মিমি আপা দুজনের কথাই যদি বলি, হ্যাঁ, দুইজনই যে এই জায়গাটাতে যে তারা ভাবেন, এই জায়গা থেকেই তো তারা আসলে গ্রেট। তাদের ডেডিকেশনের জায়গা থেকে তারা একদমই 100% দিয়েছে, কারণ তারা এটা ফিল করছে এবং ফিল করার কারণেই এটা দিয়েছে, এবং সেটা যে আমি পেয়েছি, এটাই তো মানে এই অনুভূতিটাই তো অনেক বড় ব্যাপার, মানে তাই না? এটাই তো একটা ভালো লাগা, ভালো মানে পাওয়া আর কি। আফজাল হোসেন এবং আফসানা মিমি দুজনই কিন্তু গুণী নির্মাতা, তাদেরও অনেক চমৎকার নির্মাণ আমরা দেখেছি। তো তাদের কাছ থেকে কি আপনি এমন কিছু শিখেছেন যেটা আসলে কোনো ফিল্ম স্কুলে শেখা সম্ভব না বা শেখেননি আপনি? হ্যাঁ, তাদের কাছ থেকে কিছু জিনিস আমি শিখেছি।
সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি যে আমি যেমন কিছু বলার ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, যেরকম আমি শুটিংয়ের একটা জায়গাতে বলে ফেলছি যে আমি এটা মিমি আপা এটা আমি চাই না, কারণ এটা অনেক মেলোড্রামাটিক লাগতেছে। তো তো তিনি আমাকে বললেন যে ইমরান এইভাবে না বলে তুমি বলতে পারতা যে আমি ঠিক এইভাবে চাই না, আমি এটার অপোজিটটা চাই, ঠিক আছে? তো এই যে বলার ভাষাটা, হ্যাঁ, এটা তো ম্যাটার করে, কারণ হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো এই যে বলার আছে না যে আপনি এটার উপরেও কিন্তু আসলে মুড তৈরি হয় শুটিং এর, হ্যাঁ, বা একজন ডিরেক্টরকে, একজন আর্টিস্টকে আর একজন জাজ কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে অ্যাপ্রোচ করবে। তো এইরকম যে বলার যেমন এইটাই আমি শিখেছি যে ওকে এটার অপোজিটটা চাই, এটা বললেই হয়ে যায়, কিন্তু আমি আসলে অনেক স্ট্রেট ফরওয়ার্ড আর কি, মানে কারণ আমি আমার শুটিং গুলোতে আসলে দেখা যায় যে যেভাবে ডিল করি আর কি, মানে আমি যখন অন্যান্য শুটিং করি বা আমি বিজ্ঞাপন বানাই বা সামথিং আর কি, তখন আমি তো এইভাবেই বলি আর কি যে না এরকম না, এটা এরকম করো, হ্যাঁ। এবং আপনি মনে হয় এরকম নিজেও একটি স্ট্যাটাস আপনি ফেসবুকে দিয়েছিলেন, শেয়ার করেছিলেন যে শুটিং এর পুরোটা সময় আপনি আসলে দুজন শক্তিশালী অভিনয় শিল্পীকে নানান রকমের আবদার, অস্থিরতা এবং কষ্ট দিয়েছেন, জেদ ধরে রেখেছিলেন। তো এই রকমই কি কষ্ট, জেদের কথা বলেছেন আপনি নিজেই? হ্যাঁ, আসলেই একটু বিস্তারিত শুনি শুটিং এর গল্পগুলো। সেটা হচ্ছে এরকম যে সিনিয়র আর্টিস্টদের নিয়ে, যেমন সিনিয়র আর্টিস্টদের আসলে 12 আওয়ার রেস্ট দিতে হয়। আচ্ছা, মানে 12 ঘন্টা রেস্ট না দিলে তারা আসলে পরের দিন, মানে তারা শুটিং সেটে যখন আসবে, আসার পরে তারা সুন্দর করে শ্যুটটা শেষ করে দিয়ে যাবে ওই দিনের শুটিংটা। কিন্তু যেটা হয় যে আমি আসলে যদি তাদেরকে রাত 12টায় ছাড়ি, আমি পরের দিন সকাল 8টা এক্সপেক্ট করতে পারি না তাদেরকে। হ্যাঁ, কিন্তু আমার এইটাও আমার একটা লার্নিং ছিল যে আমি আসলে শুটিং যে শিডিউল করেছিলাম, যেই জন্য আমার আসলে 3 দিনের শ্যুটটা আমার আসলে 4.5 দিন করতে হয়েছে, বা অলমোস্ট 5 দিন করতে হয়েছে। তো কারণ আমি আসলে শুটিংটা শিডিউল করেছিলাম সকাল 8টা থেকে 9টা থেকে, কিন্তু এইটা আসলে এটা ওয়ার্ক করে না, কারণ হ্যাঁ ওয়ার্ক করে না বলতে হচ্ছে গিয়ে যখন একটু সিনিয়র আর্টিস্ট, মানে সিনিয়র আর্টিস্টদেরকে নিয়ে যখন কাজ করা হয়, তখন এটা আসলে টাফ ডিল করা, কারণ তাদেরকে রেস্ট না দিলে তাদের তো বডির একটা রেস্টের দরকার আছে, নাহলে তো অ্যাক্টিংটা তো আসলে বললাম হয়ে গেল, ব্যাপারটা এরকম না, ওটা তো ফিল করতে হয়, তার বডিতে আনতে হয়, তার মাইন্ডে আনতে হয়, তারপর সেটার একটা এক্সিকিউশন আছে, প্রসেসিং এর মধ্যে দিয়ে যাওয়া, পর সেটার একটা এক্সিকিউশন আমরা দেখতে পারি। তো সেই জায়গা থেকে যেরকম আফজাল ভাইয়ের একদমই ডক্টর নিষেধ করে দিছে যে আপনি সিঁড়ি বেয়ে উঠবেন না, হ্যাঁ, তো তাকে আমি 6 তলা 7 তলার উপরে উঠাইছি আর কি, ওই যে আমাদের যখন, এবং রাতে আর কি, এবং শুটিং এর শেষ দিকে এসে আর কি। এরপরে হচ্ছে ওই সময় মানে এটা একদমই তার নিষেধ, ডক্টরের ডিরেক্ট নিষেধ করা আর কি, কিন্তু সেটাকে সে অমান্য করে আমি জিদ ধরছি যে উঠতেই হবে ভাইয়া, কারণ আমার সিনটা উপরেই ডিজাইন করা, হ্যাঁ, তো ওটা আপনাকে যেতেই হবে, এবং ওই বাড়িটাতে কোনো লিফট নেই, আর স্পেশালি আমাদের বাড়িটার খুবই চ্যালেঞ্জিং ছিল বাড়িটা পাওয়া, কারণ ওই বাড়িটাই হচ্ছে একটা ক্যারেক্টার। যদি আমরা গল্পটাকে ওই বাড়িটার ভেতরে সেট না করতে পারি, এক্স্যাক্ট বাড়িটা না পাই, মানে তাহলে আসলে গল্পটা ওয়ার্ক করবে না। হ্যাঁ, তো সেটা আমি পরে বলছি আর কি, যে আমি জিদ এবং ইয়ের ব্যাপারটা বলি আর কি, যে যেটা হচ্ছে গিয়ে হয়েছে আফজাল ভাই বা মিমি আপাকে যে প্রেশারটা আমি দিছি আর কি। তো এরপরে আফজাল ভাইকে আর একটা প্রেশার দিছি, যেরকম মানে আমার ওখানে 2টা সিন আছে, যেটা হচ্ছে কি একদম স্মোকের ভেতরে, হ্যাঁ, যেটাতে একদম ওভার স্মোকড আর কি, একটা ড্রিম সিন আছে এবং লাস্টে একটা অ্যাক্সিডেন্ট সিন আছে। তো ওই 2টার সময় আসলে ওইখানে আসলে আমার 2-3 বার 4 বার করে শট নিতে হয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে মানে আমি খানিকটা পেয়েছি, এখন ছেড়ে দিলেও হইতো আর কি, মানে খানিকটা, মানে আমি হয়তো 19-20 আছে শটটার, কিন্তু আমার মনে হচ্ছিল যে না, আমি এটা একদমই 100% চাই, আমার মতোই চাই আর কি। তো ওই জায়গার জিদের কারণে হয়তো ওই সিচুয়েশনের ভেতরেও মানে আফজাল ভাই শটগুলো মানে আমাকে না করেননি আর কি, যে ওকে না থামাই আর কি, মানে একটা সময় পরে ওকে ঠিক আছে চাচ্ছে এটা দেই। তো ওই ডেডিকেশনটা একদমই আফজাল ভাই মিমি আপা দুজনের কাছ থেকেই পেয়েছি আমি। সো আফজাল ভাই, আপনাকে আসলেই অনেক কষ্ট দিয়েছি, জ্বালিয়েছি, আপনার শারীরিক অবস্থার কথা চিন্তা না করে আমি শুধু আমারটার কথাই চিন্তা করেছি, গল্পে কিভাবে আপনাকে, মানে আমার মুনতাসিরকে আমি খুঁজেছি। সো এই জন্য আপনাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি, যেই পরিমাণ হাঁটিয়েছি, যেই পরিমাণ শারীরিক পরিশ্রম করিয়েছি, সেজন্য আমি আপনার কাছে সরি।
এবং আপনি যে সম্পূর্ণটা আমাকে দিয়েছেন এর জন্য আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঙিন সুরমার যে গল্পের মূল জায়গাটা যে সত্য ধূসর এবং মিথ্যারও অনেক রং আছে, তো এই দর্শনটা কি আপনার জীবন দর্শনেরও একটি বিষয় প্রতিফলিত হচ্ছে? এভাবেই কি আপনি গল্পটি বলতে চেয়েছেন? এটা আমার না, সবার আমার কাছে মনে হয়। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে এরকম, আসলে সত্য তো একটা, মানে আমরা যেরকম অঙ্ক করতাম যে প্রমাণ সাইজ বলতাম বা প্রমাণ মান বলতাম না, যে একটা প্রমাণ মান আছে সবকিছুর, তো প্রমাণ মানটা আসলে তো একভাবে আমরা সত্য ধরে নেই। তো সত্যের তো একটা প্রমাণ মান আছে যে এটা এরকমই, এরপর এটার কালার চেঞ্জেস নাই, কারণ এটা এরকমই। তো সেই জায়গা থেকে সত্য আমার কাছে ধূসর আর কি, মানে এটা সব সময় না। হ্যাঁ, সত্যটা আমার কাছে মনে হয়েছে যে মনে হয় যে এটা একদম ধূসর, এটা যেহেতু একটাই কালার, কারণ এটা প্রমাণ মান, এটার এটা 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 এরকমই, এটাকে বদলানোর কিছু নাই, যেটা ঘটছে সেটাই। ওকে। কিন্তু মিথ্যা আসলে কালারফুল, কারণ আমরা একটা মিথ্যার পেছনে আরেকটা মিথ্যাকে মিথ্যা তৈরি করি, কারণ ওই মিথ্যাটাকে ঢাকতে বা ওই মিথ্যাটাকে কি বলে ওটাকে হাইড করতে আরেকটা মিথ্যা তৈরি করতে হয়, ভার্সন তৈরি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম করতে হয়। বা এটাকে যদি আমরা বলি যে মিথ্যা মিথ্যা বলছি, মিথ্যা একরকম, আর রঙিন সুরমার মিথ্যাটা আসলে হচ্ছে সত্যটা লুকানো, সত্যটাকে ম্যানুপুলেট করা। সত্যটা লুকানোটা হচ্ছে এখানকার মিথ্যাটা আর কি। হ্যাঁ, সো মিথ্যাটা রঙিন এই কারণেই যে এটা আমরা যে বারবার যে চেঞ্জ করি আর কি, এটার জন্য এটার কালারটাও ডিফারেন্ট। হ্যাঁ, সো ওই জায়গা থেকে কিন্তু আমি এরকম আমার জীবনের দর্শন যদি বলেন, হ্যাঁ মানে অনেক সময় আমাকে আমার বাসায় ছোট ছোট কিছু মিথ্যা কথা বলতে হয় বা সত্যটাকে লুকাতে হয়। নয়তো আমি জানি যে এই সত্যটা এখন এটা বলা যাবে, কিন্তু যদি এটা এখন বলি তাহলে এই সিচুয়েশনটা এখন এখানে একটা যে সিচুয়েশনটা হবে সেটা আমি ডিল করতে চাই না। বেটার ঠিক হোক সবকিছু, মানে হয়তো কালকে দুপুরেই আমি এটা বলে দিব। সবকিছুর একটা সময় আছে, হ্যাঁ, সেটা সেভাবে বললে সময় ভেদে আর কি ওটা। সো এটা আমার জীবন দর্শন বলতে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে এটা হাজব্যান্ড ওয়াইফ বলি, ভাই বোন বলি বা যারাই, সবাই কিছু না কিছু এরকম এইভাবেই চালায়। নয়তো আসলে আমার কাছে মনে হয় যে একদম শুধু সত্য দিয়ে কখনোই সম্পর্ক, সংসার এইগুলো টেকানো সম্ভব না, ডিল করা যায় না। আপনার মতে দর্শকদের কেন সময় বের করে রঙিন সুরমা এই কাজটি দেখা উচিত? রঙিন সুরমা কিছু মিথ্যার গল্প হলেও এটা আসলে সত্য, এই জন্য দেখা উচিত। মানে যেটা ঘটছে এটা আসলে সত্য একরকম, এই জন্য আসলে দেখা উচিত। এবং গল্পটা আসলে একটা সহজ গল্প, আমার বোধহয় ভালো লাগবে, মানে আমার কাছে মনে হয় যে দর্শকের দেখলে ভালো লাগবে আর কি, সেই জায়গা থেকে দেখা উচিত। বাকিটা আসলে এটা আমি আসলে ডিসাইড করতে পারি না, বা হ্যাঁ, কিন্তু গল্পটা ভালো, মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছি। দর্শক যদি সময় বের করে এটা দেখে, দর্শকের ভালো লাগবে আশা করি। অনেকক্ষণ তো আপনার কাজের গল্প শুনছিলাম, এবার আপনার জীবনের গল্প একটু আমি শুনতে চাই, আপনাকে আবিষ্কার করতে চাই। আপনার ছেলেবেলার কথা আপনি বলছিলেন যে খুলনাতে দারুণ চমৎকার সময় কেটেছে, তো ছোটবেলায় আপনার নিজেকে নিয়ে কি স্বপ্ন ছিল? ছোটবেলায় আসলে আমার কোনো স্বপ্ন ছিল না। ছোটবেলায় আসলে আমাকে ডিসাইড করে দেওয়া হতো যে আমি কি করব কি করব না। সেটা তো আমাদের সবার ক্ষেত্রেই। হ্যাঁ, মানে আমি যখন একদম অনেক ছোট তখন আমার কাছে মনে হতো যে আমি সারাদিন মাছ ধরবো গ্রামে গিয়ে, কারণ মাছ ধরে এত মজা পাইছি আমি বড়শি দিয়ে, আমি হ্যাঁ মানে আমি বিশাল ফিশারম্যান হব আর কি, এরকম। তো তারপরে যখন হ্যাঁ জীবন ঠিকভাবে চলে যাবে, এরপরে যখন আমি আরেকটু বড় হয়ে ভিডিও গেম খেলতে শুরু করছি, স্কুল পালায় বা বাসা থেকে গিয়ে ভিডিও গেম খেলা শুরু করছি, তখন মনে হতো যে আমার একটা বিশাল একটা ভিডিও গেমের শপ থাকবে, আমি গেমার হব, বা আমার একটা শপ থাকবে আর কি, যেখানে হ্যাঁ সব ধরনের গেমস থাকবে, মানুষ খেলবে আর কি, এরকম মনে হতো। এরপরে যখন আরেকটু বড় হয়েছি, তখন বড় হওয়ার পরে তখন মনে হয়েছে, মানে কিছু বড় হওয়ার পরে আসলে একবার মনে হয়েছে যে আমি মিউজিশিয়ান হব। তো তখন আমি গিটার বাজানো ট্রাই করছি, মিউজিক করার ট্রাই করছি, হ্যাঁ, তো এরকম। তারপরে তো এই যে ফিল্ম মেকার হব আর কি। আপনার পরিবারের কেউ বিনোদন জগতের সাথে, কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে কখনো কি কোনোভাবে জড়িত ছিলেন? কখনোই জড়িত ছিলেন না। আচ্ছা, কেউই ছিলেন না। আমার পরিবারের কেউ জড়িত ছিলেন না কখনোই। আচ্ছা। আমার বাবা টুকটাক গান করতে পছন্দ করতেন আর কি, কিন্তু সেটা নিজেই। ওকে। আর ওরকম কোনো কিছু না, মানে কেউ মিডিয়া
বা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে কাজের বা এই ধরনের প্রফেশনের সাথেই কেউ কখনো জড়িত ছিলেন না। বিনোদন জগতে আপনার পথ চলার শুরুটা কিভাবে হয়েছিল? মানে আগে থেকে বলতে চাই তাহলে খুলনাতে আমি খুলনা ফিল্ম সোসাইটির সাথে ইনভলভ ছিলাম। তো তখন ওখানে ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ওখানে মুভিগুলো দেখাইতাম, 30টা 35টার মতো মুভি প্রতি বছর। যে খুলনাতে যে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হইতো, মানে খুলনার যেটা হইতো আর কি, মানে এটা তো সবগুলো বিভাগীয় শহরেই বোধহয় হইতো, তো খুলনারটা আমরা অ্যারেঞ্জ করতাম, খুলনা ফিল্ম সোসাইটি অ্যারেঞ্জ করতো। আচ্ছা। তো তখন আসলে ছবি প্রায় 30-35টার মতো ছবি দেখাতো 3 দিনে, বা তার একটু কম বেশি হবে আর কি, কমই হবে তার এরকম। তো তখন ছবি দেখতে দেখতে আসলে এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে। তো এরপরে যেটা হয়েছে যে ছবি তো বানানো যেতে পারে, হ্যাঁ, মানে শুধু দেখাবো মানুষকে, ছবি তো বানানো যেতে পারে। তো সেই জায়গা থেকে চিন্তাটা ওখান থেকেই, এবং তারপরে এসে ঢাকায় আসার পরে যেটা হয়েছে যে আমি আসলে এডিটিং অ্যান্ড অ্যানিমেশন একটা কোর্স করি, যেটাতে আমি আসলে প্রথমে বুঝতে চাচ্ছিলাম যে আসলে ছবি বানানোর জন্য এডিটিংটা খুব জরুরি, এডিটিংটা জানা। ইভেন আমি এই রঙিন সুরমার এডিটটাও আমি করেছি আর কি, এডিটরও আমি। তো যেটা হয়েছে যে তখন আমি এডিট করার পরে আমি বেশ কিছুদিন এডিটর হিসেবে মার্কেটে কাজ, মানে ইন্ডাস্ট্রিতে আমি প্রফেশনাল কাজ করি, হ্যাঁ। দেন তারপর থেকে আস্তে আস্তে আমি এই ডিরেকশনে, রাইটিংয়ে যাত্রা শুরু হয়। কিন্তু আপনি তো থিয়েটারের সঙ্গেও কিছুদিন যুক্ত ছিলেন। হ্যাঁ, আমি থিয়েটারের সঙ্গেও কিছুদিন ছিলাম। কিছুদিন আমি বটতলা থিয়েটারের সাথে ছিলাম 1-2 বছরের মতো, 1.5 বছর বা 2 বছরের মতো। আচ্ছা। দেন তারপরে আর ওটা ওখানে কন্টিনিউ করা হয় নাই, কারণ আমি আসলে সময় করতে পারছিলাম না, এডিট করে সবকিছু সার্ভাইভ করে তারপরে আসলে। আর যেহেতু আমি অ্যাক্টিংটা কন্টিনিউ করব না এরকম, মানে অ্যাক্টিং করব এরকম কোনো প্ল্যানও তখন ছিল না, বা সেটা যতটুকু ছিল ততদিনে আমার মনে হয়েছে যে না, আসলে যে কোনো একটা চুজ করতে হবে আমাকে, মানে সবগুলো করতে চাইলে আমি আসলে পারবো না, বা একটা করার পরে, শেষ করার পরে হয়তো আর একটা ট্রাই করতে হবে আর কি, এরকম। তো ওই জায়গা থেকে আমি ওটাকে ছেড়ে দিয়ে আমি একদম পুরোপুরি এই ক্যামেরার পেছনে চলে আসি। হ্যাঁ, 45 মিনিটের চোরকি ফ্লিক তো আমরা দেখলাম। এরপরে আপনার প্ল্যান কি? ওটিটি প্ল্যাটফর্মের কোনো প্রজেক্ট, ওয়েব সিরিজ, নাকি বড় পর্দায় কোনো সিনেমা? এটা তো একদমই মানে স্বপ্নটা, মানে ড্রিমটা তো একদমই বড় পর্দায় যাওয়ার ইচ্ছা থাকে, হ্যাঁ, সব ফিল্ম মেকারই থাকে, বা আমার তো একদমই তাই। যেরকম এখন আসলেই চাচ্ছি আমি বড় পর্দায় যাওয়ার জন্য। এখন সময়, সুযোগ, ভালো গল্প, ভালো চিত্রনাট্য, ভালো মানে ঠিক প্রডিউসার, সবকিছু যদি মিলে যায় তাহলে তো বিগ স্ক্রিনে যেতে চাই। তো সেটার একটা প্রিপারেশন শুরু করতে চাই আর কি, বা একটু একটু করে চলছে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হবে সেটা করতে চাই। নিশ্চয়ই, এবং আমরাও আসলে প্রত্যাশা করছি খুব শীঘ্রই আপনার থেকে চমৎকার একটি কাজ তো দেখব। তবে এবার আপনার কিছু পছন্দ অপছন্দের কথা আমি শুনতে চাই। বাংলাদেশে নির্মিত আপনার প্রিয় 3টি ওয়েব সিরিজের কথা জানতে চাই, আর দেশের বাইরের প্রিয় 3টি ওয়েব সিরিজের কথা শুনব। বাংলাদেশে নির্মিত অনুলৌকিক, তারপরে হচ্ছে শাটিকাপ, ভালো কাজ। জি। আর দেশের বাইরে তো অনেক আছে। লাস্ট আমি একটা সিরিজ দেখেছি কোরিয়ান, একটা খুব সুন্দর, হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, মানে আমার যেটা একদম ভালো লাগে আর কি, এরকম। তারপরে এক ব্রেকিং ব্যাড তো ভালো লাগে, মানে সবসময় সেরা আর কি, ডিফারেন্ট। হ্যাঁ, মানে যদি আলাদা করি আর কি। আর একটা যদি আমাদের আশেপাশে যাই তাহলে ফ্যামিলি ম্যান 2 ভালো। বাহ। বাংলাদেশের একজন প্রিয় অভিনেতা এবং একজন প্রিয় অভিনেত্রীর নাম বলুন যাদের সঙ্গে আপনার কাজ করার স্বপ্ন আছে। এটা তো একদমই ডিপেন্ড করে আমার আসলে গল্পের উপরে। হ্যাঁ, মানে আমার সবাই প্রিয়, মানে সবাই প্রিয় বলতে অনেকেই ভালো কাজ করে আর কি। হ্যাঁ, অনেকেই প্রিয় আর কি, অনেকেই ভালো কাজ করে। সেই জায়গা থেকে আমার স্ক্রিনে যেমন চঞ্চল ভাইয়ের কাজ ভালো লাগে, আফরান নিশোর কাজ ভালো লাগে, মোশাররফ করিমের কাজ ভালো লাগে, মানে সবাই ভাই আর কি, এই ভাইদের কাজ ভালো লাগে। হ্যাঁ,
অভিনেতাদের নাম তো আমি পেলাম, আসলে এত প্রিয় মানুষ আছে। জয়া আপার সাথে কাজ করতে চাই। হ্যাঁ, আমি কিন্তু এটা বলে হেল্প করতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে আপনার প্রিয় কিনা। জয়া আপার সাথে কাজ করতে চাই। হ্যাঁ, বাহ, দারুণই তো পেয়ে গেলাম। এবং যেমনটা আপনি শুরুতেই বলছিলেন যে গল্পের প্রয়োজনে যেমন চরিত্রে আসলে যাকে প্রয়োজন হবে আপনি তাকে নিয়ে কাজ করতে চান, দারুণ। রঙিন সুরমার নির্মাতা এবং চিত্রনাট্যকার তো আপনি, তো আপনার প্রিয় চিত্রনাট্যকার বা আপনার আইডলকে? আইডল বলতে এটা তো আসলে মানে আইডল আমার অনেকের চিত্রনাট্য ভালো লাগে, যেমন রোমানিয়ান ডিরেক্টর আছেন ক্রিস্টিয়ান মাঞ্জু, ওনার চিত্রনাট্য আমার ভালো লাগে। তারপরে হচ্ছে গিয়ে মাইকেল হ্যানিকে আছেন, ওনার খুব মানে আমার খুব পছন্দের রাইটার ডিরেক্টর উনি। তারপরে হচ্ছে আপনি কোয়েন ব্রাদার্স, ওনাদের রাইটিং আমার ভালো লাগে। So, অনেকেই আছেন, মানে আইডল বলতে আসলে একজনকে তো বলা যাবে না আর কি, অনেকের কাজ বা অনেকের রাইটিং আমার ভালো লাগে। তাহলে পরবর্তী প্রশ্নটিও আপনার জন্য কঠিনই হবে। আর নির্মাতা হিসেবে কাকে আইডল মানেন? এই যাদের নাম বললাম এতক্ষণ, এনারা সবাই রাইটার ডিরেক্টর, এনাদের ডিরেকশনও আমার ভালো লাগে, রাইটিংও আমার ভালো লাগে, দুইজনেরই। হ্যাঁ, দুই ভাবেই। হ্যাঁ, গত এক বছরে আপনার দেখা বাংলাদেশের প্রিয় একটি সিনেমার নাম জানতে চাই। এটা বনলতা এক্সপ্রেস, রোহিত, ভালো ছবি। চমৎকার একটা আড্ডা দিলাম, গল্প করলাম, আপনার মনের কথাগুলো শুনছিলাম। তবে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার মনের কথাগুলো আপনি বলতে চান, বলতে পারেন। আপনারা ভালো কাজের সাথে থাকেন, ভালো কাজ দেখেন, একটু ব্যতিক্রম কোনো কাজ হলে সেটা একটু দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের। নিশ্চয়ই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনের পুরো টিমকে ধন্যবাদ এবং বিনোদন সারাদিনকে অনেক ধন্যবাদ।